প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আমি আজকে উপস্থিত হয়েছি ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বা শিল্প সম্পর্ক যে কোর্স রয়েছে সেই কোর্সের আজকের দ্বিতীয় নাম্বার লেকচারে। এবং আজকের আলোচনার বিষয় ট্রেড ইউনিয়ন মুভমেন্ট। তোমরা যদি তোমাদের সিলেবাসের কন্টেন্ট দেখো তাহলে দেখবে যে এটা কিন্তু আমাদের 2 নম্বরে রয়েছে, যে ট্রেড ইউনিয়ন মুভমেন্ট বা শ্রমিক সংঘ আন্দোলন। তো এটা শুরু করার পূর্বে দেখো আমরা আগে জেনে নেব যে আসলে ট্রেড ইউনিয়নটা কি জিনিস, এবং এই ট্রেড ইউনিয়নের প্রকারভেদ, ট্রেড ইউনিয়নের উদ্দেশ্য, গুরুত্ব, এই যাবতীয় জিনিসগুলো বা ট্রেড ইউনিয়ন আসলে কেন দরকার, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে। তো শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে আসলে ট্রেড ইউনিয়ন কি, এরকম যদি একটা বিষয় বলা যায় তাহলে দেখো শুরুতেই যে শ্রমিক সংঘ বা ট্রেড ইউনিয়ন এটা কিন্তু শ্রমিকদের একটা সংগঠন, এবং যেটির মাধ্যমে এই যে সদস্য থাকবে যারা শ্রমিক থাকবে, এই শ্রমিকদের কিন্তু যে একটা কালেকটিভ বার্গেনিং ঘটে বা যে যৌথ দর কষাকষির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি সংঘটিত হয়। এছাড়াও শ্রমিকদের অর্থনৈতিক, সামাজিক, মনস্তাত্ত্বিক বা রাজনৈতিক যে স্বার্থগুলো রয়েছে সেই স্বার্থগুলো রক্ষার জন্য কিন্তু এটা সচেষ্ট থাকে। অর্থাৎ মূলত আমরা এটা বলতে পারি যে চাকুরিকালীন যে শর্ত বা যে ন্যূনতম যে মজুরি কিংবা নিরাপত্তা ইত্যাদি সংরক্ষণ এবং উন্নয়নের ব্যাপারে যে মালিক পক্ষ এবং যে ব্যবস্থাপনা এর সাথে যে একটা সবসময়ের জন্য একটা দর কষাকষি লিপ্ত হয়, এই দর কষাকষি লিপ্ততে কিন্তু এই শ্রমিক সংগঠন উৎপত্তি, এবং এই যে প্রতিনিধি হিসেবে কিন্তু কাজ করে এখানে শ্রমিক সংঘ। তো দেখো আমরা কয়েকটা সংজ্ঞা উপস্থাপন করি। এ ট্রেড ইউনিয়ন is a continuous association for wage earners for the purpose of maintaining or improving the conditions of their working lives. এখানে বিষয়টা এরকম দেখো যে শ্রমিক সংঘ হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন একটা সংগঠন, যার উদ্দেশ্য হলো তাদের বলতে কিন্তু এখানে শ্রমিকদের তাদের যে কর্মজীবন, সেই কর্মজীবনের যে অবস্থা, সেই কর্মজীবনের অবস্থার ইমপ্রুভমেন্ট করা এবং কি করা, সেটার আবার সংরক্ষণ করা, যে সেটার উন্নয়ন সাধন করা এবং সেটির হচ্ছে সংরক্ষণ করা। এটা বলেছেন সিডনি ওয়েব অ্যান্ড বিট্রিস। তো এরপর আরেকটা সংজ্ঞাতে আমরা যেতে পারি। দেখো ট্রেড ইউনিয়ন ইজ অ্যান অর্গানাইজেশন অফ ওয়ার্কার্স ফর্ম টু প্রমোট। এখানে দেখো প্রমোটের কথা বলা হচ্ছে, যে এটা হচ্ছে এমন একটি সংগঠন যেটার মাধ্যমে যে প্রমোট করা হচ্ছে, অর্থাৎ এখানে প্রসারের কথা এখানে বলা হচ্ছে বা উন্নয়নের কথা এখানে বলা হচ্ছে। অ্যান্ড প্রমোট প্রোটেক্ট, এখানে প্রোটেক্টের কথা বলা হচ্ছে, যে স্বার্থ যে সংরক্ষণের কথা। অ্যান্ড মেইনটেনিং দেখো অ্যান্ড ইমপ্রুভ দেয়ার কালেকটিভ অ্যাকশন। এদের যে একটা সংঘবদ্ধ যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলোর কিন্তু উন্নয়ন করে। এটা কিন্তু কালেকটিভ অ্যাকশন বলতে কালেকটিভ বার্গেনিং এর কথা এখানে বলা হয়। হ্যাঁ, তাহলে এখানে আরেকটি দেখো যে দ্য সোশ্যাল, দ্য ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল ইন্টারেস্ট অফ ইটস মেম্বার্স। এদের যারা সদস্য থাকবে, এই সদস্যদের, তাহলে এখানে আমরা বুঝতে পারছি কি বলা, যে শ্রমিক সংঘ হচ্ছে শ্রমিকদের একটা নিরবিচ্ছিন্ন, এখানেও একটা নিরবিচ্ছিন্ন ব্যাপার চলে আসে, কিংবা একটা সংগঠন যার মাধ্যমে আসলে এর যে সদস্য থাকবে, এই সদস্যদের যে যৌথ যে প্রক্রিয়াগুলো রয়েছে, এই প্রক্রিয়াগুলোর যে অর্থনৈতিক, সামাজিক বা যে আমাদের আমরা বলতে পারি যে ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল যে স্বার্থ সংরক্ষণ করা এবং সেগুলোর আবার উন্নয়ন করা। তো এটা ছিল, বলেছেন যিনি, তার নাম হচ্ছেন এডুইন বি ফ্লিপো। এই ছিল আমাদের ট্রেড ইউনিয়নের কথা। অর্থাৎ আমরা যদি বলি ডেফিনেশন অফ ট্রেড ইউনিয়ন, তোমরা সবাই হয়তো অলরেডি বুঝে গেছো যে আসলে ট্রেড ইউনিয়নটা কি। আমরা যদি এক কথায় সবশেষে যদি একটু ভাবে বলি, সেটা বলবো যে শ্রমিকদের আসলে দাবি দাবা উত্থাপন, শ্রমিকদের মজুরি বা এই সংক্রান্ত জিনিসগুলো যে সংগঠনের মাধ্যমে উপস্থাপনের চেষ্টা করা হয়, সেটাই কিন্তু হচ্ছে শ্রমিক সংঘ বা যেটাকে আমরা বলতেছি ট্রেড ইউনিয়ন, বা অনেক সময় লেবার ইউনিয়নও বলা হয়। তো এবারে চলো পরের টপিকসে, যে আসলে টাইপস অফ লেবার ইউনিয়ন। আসলে এই আমরা যদি দেখি যে এই ট্রেড ইউনিয়নগুলো কিন্তু অনেক ধরনের প্রকারভেদ লক্ষ্য করা যায়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বেসিক ট্রেড ইউনিয়ন, আমাদের যেগুলা মুখ্য যে ট্রেড ইউনিয়নগুলো থাকে, এগুলো হচ্ছে কিছু আবার সেগুলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ইউনিয়ন থাকে, যেমন যেটা শিল্পে থাকে, আর ন্যাশনাল ট্রেড ইউনিয়নও থাকে, যেটা থাকে হচ্ছে আমাদের জাতীয়ভাবে। তো যে মৌলিক যে বেসিক যে ট্রেড ইউনিয়ন, আমরা যদি বেসিক ইউনিয়নের কথা চিন্তা করি, তাহলে এখানে কয়েকটা ইউনিয়ন পাওয়া যাবে। সেই ইউনিয়নগুলো দেখো, মানে আমরা যদি বলি যে আসলে যে শ্রমিক সংঘ, সেটা আসলে এই যে শ্রমিক সংঘ যে কাঠামো, অর্থাৎ এ ধরনের
যে ইউনিয়নগুলোর কথা বলছি, যেটা বেসিক ট্রেড ইউনিয়ন, এই বেসিক ট্রেড ইউনিয়নগুলো কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রায় 4000-এরও বেশি রেজিস্টার্ড মৌলিক ইউনিয়ন রয়েছে, আমরা এটা জানি। এবং যে জেনারেল ট্রেড ইউনিয়নটা কেমন বলা হচ্ছে, যে এই ধরনের যে ইউনিয়ন, এই ইউনিয়নে কিন্তু নির্দিষ্ট কোনো শ্রেণীর শ্রমিকের কথা বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট যে শিল্প, সেই শিল্পের সকল শ্রমিক, কর্মী নির্বিশেষে, মানে সবাই কিন্তু এর সদস্য হতে পারবে। কারণ এর সদস্য, এদের এখানে কিন্তু সদস্য হওয়ার জন্য যে সকল শর্ত থাকে, সেই শর্তগুলো কিন্তু সাধারণত সহজ হয়। তো এখানে এর জন্য বলা হচ্ছে জেনারেল ট্রেড। আবার যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়নের কথা চিন্তা করি, এই বেসিকের ভিতরে ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়নে যদি দেখো, দেখবা যে একটা নির্দিষ্ট শিল্প, ধরো একটা পাট শিল্প, একটা বস্ত্র শিল্প ইত্যাদি যে শ্রমিক কর্মীগুলো থাকবে, এদেরকে নিয়ে যখন একটা ইউনিয়ন গঠন করা হবে, তখন সেটাকে আমরা বলবো ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন। তো আবার দেখো ক্রাফট ইউনিয়ন বলতে বোঝাচ্ছে এরকম যে বিভিন্ন শিল্প হতে বিভিন্ন পেশায় কিন্তু দক্ষ সদস্যদের নিয়ে এ ধরনের ইউনিয়ন গঠন করা যেতে পারে, অর্থাৎ বিভিন্ন শিল্প থেকে আসবে, ক্রাফটেড করা, অর্থাৎ এখানে এর সদস্যরা কিন্তু অনেক বেশি বিভিন্ন বিশেষ কাজে কিন্তু পারদর্শী হয়ে থাকে, মানে বিভিন্ন শিল্পের বিভিন্ন জন মিলিয়ে একটা ইউনিয়ন তৈরি করা হয়। আবার দেখো ব্লু কালার ইউনিয়ন বলা হচ্ছে, অর্থাৎ উৎপাদনের প্রক্রিয়ার সাথে প্রত্যক্ষভাবে যারা সম্পর্কিত এমন শ্রমিকদের নিয়ে যে সংগঠনটা তৈরি করা হবে বা ইউনিয়নটা তৈরি করা হবে, সেটাকে আমরা বলবো ব্লু কালার ইউনিয়ন। তো প্রিয় শিক্ষার্থী, আবার নিচের দিকে যদি আমরা তাকাই, হোয়াইট কালার ইউনিয়ন, এখানেও কিন্তু একই রকম, অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানের যে কর্মরত যে প্রতিষ্ঠান, মানে কর্মী থাকবে এবং স্টাফ থাকবে, এদের সমন্বয়ে যখন তৈরি করা হবে, তখন আমরা সেটাকে বলবো, সেটা হলো হোয়াইট কালার ইউনিয়ন। তাহলে ব্লু কালার ইউনিয়ন হলো সরাসরি উৎপাদনের সাথে যারা সম্পর্কিত তাদেরকে নিয়ে, আর হোয়াইট কালার হচ্ছে এই বর্তমান একটা শিল্প কারখানাতে কর্মরত যে শ্রমিক কর্মীরা থাকবে তাদেরকে নিয়ে যে সংগঠন, সেটাকে বলা হচ্ছে হোয়াইট কালার। আর মিক্সড ইউনিয়ন যেটাকে আমরা বলছি, সেটা হচ্ছে এরকম যে একটা শিল্প প্রতিষ্ঠানে আসলে যে শ্রমিক বা কর্মচারী নিয়ে এ ধরনের ইউনিয়ন গঠিত হবে, এবং মিক্সড ইউনিয়ন মানে এখানে সবাই থাকতে পারে এক প্রতিষ্ঠানে, এবং এই সাধারণত কিন্তু এসব ইউনিয়নের যে সদস্য তারা এগুলো কিন্তু বেশি হয়। আবার সিবিএ ইউনিয়ন বলা হচ্ছে, অর্থাৎ এই ধরনের যে ইউনিয়ন, এই ইউনিয়ন সময় কিন্তু সংশ্লিষ্ট শিল্পের যে শ্রমিক এবং কর্মচারীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়, সিবিএ বলা হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু তোমরা বুঝতে পারছো, সিবিএ দ্যাট মিন কালেকশন, কি বলে, কালেকটিভ বার্গেনিং এজেন্ট ইউনিয়ন, এদেরকে মধ্যে করা হয় এবং এই বিভিন্ন মেয়াদের জন্য কিন্তু এটা বহাল থাকে। আবার মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু আবার নির্বাচন হয়ে আবার নতুন এজেন্ট কিন্তু এখানে তৈরি করা হয়। আর নন সিবিএ ইউনিয়ন যেগুলো আছে, এটা কিন্তু হচ্ছে যে নির্বাচিত সিবিএ ইউনিয়ন, এই সিবিএ ইউনিয়ন ছাড়া আর যে অন্যান্য ইউনিট বা অন্যান্য যে ইউনিয়ন, সেগুলোকে সবগুলোই কিন্তু আমরা বলতে পারি নন সিবিএ ইউনিয়ন। তাহলে এই যে ইউনিয়নগুলোর আলোচনা করলাম, এই আলোচনাগুলো কিন্তু হচ্ছে আমাদের বেসিক ট্রেড ইউনিয়নের আলোচনা। নেক্সট যে কথাটি, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ইউনিয়ন। এই ইন্ডাস্ট্রিয়াল বা শিল্পীয় ট্রেড ইউনিয়ন বলা হচ্ছে, বা অনেক সময় এটাকে ইন্ডাস্ট্রিয়াল ফেডারেশন বলে। তো সেক্ষেত্রে যে ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে, এখানে আমরা সবাই জানি, যেমন আমরা ফেডারেশন আমরা বলতে পারি এটা এরকম যে শর্ট কল আমরা বলতে পারি, বা চাউল কল ফেডারেশন, বা বস্ত্র কল শ্রমিক ফেডারেশন, বা চামড়া শিল্প শ্রমিক ফেডারেশন। তো এই যে বিভিন্ন ফেডারেশনের উল্লেখ করা যেতে পারে, এবং বাংলাদেশে প্রায় 90টির মতো রেজিস্টার্ড কিন্তু শিল্পীয় ফেডারেশন রয়েছে, এবং এই শিল্প ফেডারেশনের সংশ্লিষ্ট যে শিল্প, সেই শিল্পের যে শ্রমিকদের যে স্বার্থ, সে শ্রমিকদের স্বার্থ কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে মানে কর্পোরেশন বা মালিক যারা থাকবে, সেই মালিকের সাথে আলোচনার মাধ্যমে কিন্তু প্রয়োজনীয় কর্মপন্থা আমরা গ্রহণ করে থাকি। এবং শুধু তাই নয়, ইহা কিন্তু অধিভুক্ত যে ইউনিয়নগুলো থাকবে, সেই ইউনিয়নের নীতি নির্ধারক এবং কর্মতৎপরতা সংগঠিত হবে, এবং এখানে কিন্তু তোমার হচ্ছে যে প্রয়োজনীয় সহায়তা, এই অর্থাৎ এই তারা কিন্তু দিয়ে থাকে। এবং এই ফেডারেশনগুলো কিন্তু দেখা যায় যে জাতীয় যে আন্তর্জাতিক যে ট্রেড ইউনিয়ন ফেডারেশন, এই ফেডারেশনের কিন্তু পরবর্তীতে সেটা অধিভুক্ত হতে পারে। তো যাই হোক, আবার দেখো আমরা পরেরটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ন্যাশনাল ট্রেড ইউনিয়ন। এই ন্যাশনাল ট্রেড ইউনিয়নের দিকে যদি তাকাই, এখানে দেখবো যে এটা কিন্তু হচ্ছে জাতীয় ফেডারেশন বলা হচ্ছে, এবং এই জাতীয় ফেডারেশনের বিষয়টা এরকম যে এটা কিন্তু ট্রেড ইউনিয়নের একটা উচ্চ স্তরে অবস্থান করবে আমাদের যে ন্যাশনাল সিটি, এবং সারা দেশে যে বেসিক ইউনিয়নগুলো রয়েছে বা যেগুলো শিল্পীয় ফেডারেশন রয়েছে, সেই শিল্প ফেডারেশনের সমন্বয়ক এবং নিয়ন্ত্রক হিসেবে কিন্তু ভূমিকা পালন করে এই ন্যাশনাল ট্রেড ইউনিয়ন। যেমন আমরা যদি বলি যে ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেমন আমরা বলি ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এই কংগ্রেস কিন্তু কি করে, যেমন যুক্তরাজ্যে এবং তোমার অস্ট্রেলিয়াতে কিন্তু এর অস্তিত্ব দেখা যায়।
এবং জাতীয় পর্যায়ে কিন্তু সাধারণত একটাই মাত্র ফেডারেশনের অস্তিত্ব পাওয়া যায়, এবং ফেডারেশন যেমন বাংলাদেশ, ভারত, এইসব দেশেও কিন্তু অনেক সময় এই মানে অনেক অনেক সময় কিন্তু দেখা যায় যে আমাদের দেশগুলোতে কিন্তু অনেক ধরনের ফেডারেশন থাকে, কিন্তু উন্নত দেশে কিন্তু সাধারণত একটাই ফেডারেশন থাকে। বাংলাদেশে কিন্তু বর্তমানে আমরা যদি বলি যে 23টা কিন্তু রেজিস্টার্ড তোমার হচ্ছে জাতীয় ফেডারেশন রয়েছে, যেমন বাংলাদেশে বেসিক ইউনিয়ন, তারপরে ওই যে জাতীয় ইউনিয়ন, তারপরে শিল্পীয় যে ফেডারেশন সমূহ রয়েছে তাদের পছন্দ মাফিক তারা কিন্তু যে কোনো একটা ফেডারেশনে যোগদান করতে পারবে, বা নতুন যে জাতীয় ফেডারেশন রয়েছে সেই সাত ফেডারেশনে তারা ঐক্যবদ্ধ হতে পারবে। এই ছিল আমাদের ন্যাশনাল ট্রেড ইউনিয়নের কথা। তাহলে আমরা আবার বলছি যে এখানে তিন ধরনের ঘটনা ঘটে, একটা হচ্ছে বেসিক ট্রেড ইউনিয়ন, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ইউনিয়ন, আরেকটা হচ্ছে ন্যাশনাল ট্রেড ইউনিয়ন। তো এবারে চলো আমরা অবজেক্টিভসে যাব, অর্থাৎ আসলে ট্রেড ইউনিয়নের আসলে উদ্দেশ্যগুলো কি কি হতে পারে। ট্রেড ইউনিয়নের উদ্দেশ্যগুলোর কথা যদি আমরা চিন্তা করি তাহলে বলবো যে এখানে ডিটারমাইন লেজিটিমেট ওয়েজেস, অর্থাৎ শ্রমিকদের জন্য যে ন্যায়সঙ্গত মজুরি, সেই ন্যায়সঙ্গত মজুরি কিন্তু নিশ্চিত করতে হবে। আসলে আমরা সবাই জানি যে এটা শ্রমিকদের যে কল্যাণ বা শ্রমিকদের যে উন্নয়ন সাধন, এটা করার উদ্দেশ্যে কিন্তু এই শ্রমিক ইউনিয়নের উৎপত্তি বা শ্রমিক ইউনিয়নের সৃষ্টি। এখন তাহলে কি কি অবজেক্টিভস নিয়ে আসলে শ্রমিক ইউনিয়নটা তৈরি হয়? শুরুতেই বলছি ডিটারমাইন লেজিটিমেট ওয়েজেস, এবং তারপরে দেখো বলছে টু ডেভেলপ ওয়ার্কিং কন্ডিশন। আসলে যে ওয়ার্কিং কন্ডিশন থাকবে বা কাজের যে শর্ত থাকবে, যেমন কাজের সময়, কাজের ছুটি, সামাজিক নিরাপত্তা, এছাড়াও বিভিন্ন বেতন, বোনাস সহ বিভিন্ন সামাজিক যে অবস্থা বা যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু উন্নয়ন করে বা উন্নয়ন করার উদ্দেশ্যে কিন্তু এই ট্রেড ইউনিয়নের সৃষ্টি। এরপরে দেখো এনশিওর পার্টিসিপেশন ইন প্রফিট অ্যান্ড লস। আমরা সবাই জানি যে প্রফিট হইলে, লস হইলে, দেখা গেল প্রফিট হইলে কিন্তু সেটা ডিভিডেন্ড আকারে কিংবা সেটা বোনাস আকারে কিন্তু সেটা এমপ্লয়ীদের হাতে চলে যায়। তো সেক্ষেত্রে বোনাস আকারে দিবে কি দিবে না বা কতটুকু দিবে, এই যে একটা পার্টিসিপেশন, এই যে একটা অংশগ্রহণ, এটা কিন্তু নিশ্চিত করে ট্রেড ইউনিয়ন। তো এখানে আসলে আবারও কিছু কিছু জিনিস থাকে, যেমন ইনশিওর জব সিকিউরিটি, আসলে চাকরির যে নিরাপত্তা বা সামগ্রিক নিরাপত্তা, এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটাও কিন্তু একটা উদ্দেশ্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে রিজার্ভ দ্য ইন্টারেস্ট অফ ওয়ার্কার্স, সবসময় এটা জিনিসটা আমি বলে আসছি যে ওয়ার্কারদের ইন্টারেস্টটা রিজার্ভ করার জন্য বা আমাদের যে কর্মীগুলো থাকবে তাদের যে স্বার্থ, সেই স্বার্থটা রক্ষা করার জন্যই কিন্তু ট্রেড ইউনিয়নের সৃষ্টি। এবং এস্টাবলিশ এ গুড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, অর্থাৎ এই যে শ্রমিক থেকে শ্রমিকের সঙ্গে শ্রমিকের কিংবা শ্রমিকের সঙ্গে ব্যবস্থাপনার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা যে তোমার মানে সুসম্পর্ক একটা বজায় রাখার জন্য কিন্তু ট্রেড ইউনিয়ন গঠন করা হয়, এবং এই ট্রেড ইউনিয়ন কিন্তু এই সুসম্পর্ক বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করে। এবারে টেক পার্ট ইন ডিসিশন মেকিং। আমরা জানি যে পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট বলে কথা আছে, অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা। সেখানে কিন্তু ব্যবস্থাপনার সঙ্গে কর্মীদের কিন্তু যোগাযোগ স্থাপনের মাধ্যমে বা অংশগ্রহণের মাধ্যমে বা বৈঠকের মাধ্যমে কিন্তু আমরা দেখি যে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তো ট্রেড ইউনিয়ন গঠনের কিন্তু এটাও একটা উদ্দেশ্য বা একটা লক্ষ্য, যে আসলে এই ট্রেড ইউনিয়নটা গঠন করার যেটা মুখ্য উদ্দেশ্য বলবো সেটি হচ্ছে যে সেটা ব্যবস্থাপনার সঙ্গে যেন যে কমিউনিকেশন গ্যাপ থাকে সেটা যেন না থাকে, অর্থাৎ একটা সুসম্পর্ক যেন তৈরি হয়, এবং সেই কমিউনিকেশনের মাধ্যমে যেন দেখা যায় যে ট্রেড ইউনিয়নের ট্রেডের সঙ্গে যারা যারা যুক্ত বা একটা শিল্পের সঙ্গে যারা যারা যুক্ত সবার মধ্যে যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, এবং ফলশ্রুতিতে যখন ডিসিশন মেকিং হবে সেই ডিসিশন মেকিং এর সময় যেন ডিসিশন মেকিং এর যে বিষয়বস্তু বা ডিসিশন মেকিং এর যে কারণ, এই জিনিসগুলো কিন্তু যেন কর্মীরা যেন যথাযথভাবে জিনিসগুলো কর্মীদের কাছে ক্লিয়ার হয় বা কর্মীরা যেন জানতে পারে। তো যাই হোক, এরকম কিছু কিছু জিনিস রয়েছে, যেমন ধরো টেক পার্ট ইন কালেকটিভ বার্গেনিং। যখন মানে বার্গেনিং হবে তখন সেই সময় যেন এখানে ট্রেড ইউনিয়ন গুলো থাকে বা ট্রেড ইউনিয়নের যে প্রতিনিধি সেটা যেন থাকে, অর্থাৎ এই জিনিসটা এনশিওর করাটাও কিন্তু ট্রেড ইউনিয়নের উদ্দেশ্য। এরপরে আমরা দেখতে পাচ্ছি এনরিচ দ্য ডিগনিটি অফ ওয়ার্কার্স ইন ওয়ার্কিং প্লেস, অর্থাৎ একটা ওয়ার্কিং প্লেসে যখন যে ওয়ার্কারদের যে মর্যাদা, সে মর্যাদা বৃদ্ধি করা, অর্থাৎ যারা শ্রমিক কর্মী থাকবেন সেই শ্রমিক কর্মীর মর্যাদা কিন্তু বৃদ্ধি করতে হবে। এছাড়াও আমরা দেখতে পাই যে শ্রমিকদের যে অর্থনৈতিক অসামর্থ্যতা দূর করা কিংবা ব্যবস্থাপনায় যে স্বৈরাচারী মনোভাব থাকে, কিংবা যে পদক্ষেপগুলো গ্রহণ করা হবে সেটার বিরুদ্ধে শ্রমিকদেরকে একত্রিত করা বা স্বার্থ সংরক্ষণে বা নিরাপত্তা বিধানে তাদেরকে সংঘবদ্ধ করা বা তাদেরকে হয়তো বিপ্লবের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তো এই সবকিছুই কিন্তু আসলে ট্রেড ইউনিয়নের উদ্দেশ্য। সর্বোপরি বলবো যে আসলে শ্রমিকদের সার্বিক যে মানে দাবি দফা বা সুযোগ সুবিধা সেটা অর্জনের জন্য বা সেটা পূরণ করার জন্য যাবতীয় কার্যক্রম পরিচালনা করাটাই কিন্তু ট্রেড ইউনিয়নের মুখ্য উদ্দেশ্য। তো ঠিক আছে, এবারে আমরা যে আলোচনায় যাব সেটি হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রেড ইউনিয়ন। আমরা অলরেডি কিন্তু এই কথাটা আমি বলেছি যে আসলে কি কি গুরুত্ব এই ট্রেড ইউনিয়নের মধ্যে থাকে।
প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ একটু আগে যে উদ্দেশ্য বললাম এটা কিন্তু এখন গুরুত্ব, অর্থাৎ আসলে ট্রেড ইউনিয়ন যদি একটা এফিসিয়েন্ট হয়, বা একটা যদি স্কিল ট্রেড ইউনিয়ন হয়, বা একটা যদি তোমার একটা দক্ষ যদি ট্রেড ইউনিয়ন থাকে, তাহলে আমরা দেখতে পাই যে এই ট্রেড ইউনিয়নের যে গুরুত্ব, সেই গুরুত্বগুলো কেমন। এখানে আমরা ট্রেড ইউনিয়ন থেকে কি কি সেবা পেতে পারি? জব সিকিউরিটি এটা পেতে পারি, অপরচুনিটি ফর অপিনিয়ন, আমরা যে মতামত দিব সেই মতামত দেওয়ার যে সুযোগ সৃষ্টি করবে এটা কিন্তু ট্রেড ইউনিয়ন করবে। যদি ট্রেড ইউনিয়ন না থাকে তাহলে কিন্তু কোনো একটা কর্মী এককভাবে কখনোই কোনো মতামত দিতে পারবে না, বা প্রশাসন সেটা কিন্তু শুনবে না। কিন্তু যদি শ্রমিকদের একটা সংগঠন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কথাটি সংঘবদ্ধভাবে অর্থাৎ কালেকটিভলি সেটি কিন্তু প্রেজেন্ট করা সম্ভব হয়। ফলশ্রুতিতে এই যে মানে অপরচুনিটি ফর এক্সপ্রেসিং ওপিনিয়ন, এই ক্ষেত্রে কিন্তু এই ট্রেড ইউনিয়ন প্লেস এ ভাইটাল রোল, and that is one kind of importance of trade union. And then the other topics that influenced on decision. এখানে এই একটু আগে বললাম ডিসিশন মেকিং এ কিন্তু একটা ইনফ্লুয়েন্স সৃষ্টি করে এই ট্রেড ইউনিয়ন। তাহলে সেক্ষেত্রে ট্রেড ইউনিয়ন যখন এখানে ডিসিশনে ইনফ্লুয়েন্স করবে, তার মানে অবশ্যই সেই সিদ্ধান্তগুলো না হবে সেটি কিন্তু কর্মীদের যে বৈরী হবে বা কর্মীদের যে বিপরীত দিকে যাবে এটি কিন্তু না। অর্থাৎ কর্মীদের যে মানসিকতা বা কর্মীদের যে স্বার্থ, সেই স্বার্থটা সংরক্ষণ করেই কিন্তু যাবতীয় নীতিগুলো প্রণয়ন করা হবে বা যাবতীয় সিদ্ধান্তগুলো নেওয়া হবে। তাহলে সেক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু যে ট্রেড ইউনিয়নের প্রতিনিধি আমরা বলি সিবিএ অর্থাৎ কালেকটিভ বার্গেনিং এজেন্ট, সে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিধায় এটিও কিন্তু অনেক গুরুত্ব বহন করে এই ডিসিশন মেকিং এর ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে। এরপরে এরকম অনেক কিছু আছে, যেমন বেটার ওয়ার্কিং কন্ডিশন। আমরা একটু আগে বললাম যে বর্তমানে যে কার্য পরিবেশ রয়েছে, যে কার্য চুক্তি রয়েছে, তার চেয়ে আরো বেশি ডেভেলপ করা। তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই কন্ডিশনটা কিন্তু অ্যাপ্লাই কি বলে ট্রেড ইউনিয়ন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার আমরা যদি দেখি যে সাফিসিয়েন্ট ইনকাম, আমাদের বর্তমানের যে মানে আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু দেখা যাবে যে মজুরি, বোনাস বা আরো যে ওভার টাইম ডিউটি বা হয়তো উৎসব ভাতা বা মহার্ঘ ভাতা বা অন্যান্য যে সুবিধাগুলো রয়েছে, সেই সুবিধাগুলো কিন্তু অর্জন করার চেষ্টা করবে এই ট্রেড ইউনিয়ন, বা সেটার মাধ্যমে সাধারণত করা হয়। এরপরে দেখো বেটার ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, অর্থাৎ বর্তমানে যে সম্পর্ক রয়েছে সেটি কিন্তু উন্নয়ন করা সম্ভব। এনশিওর ইকুয়াল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ যেটা যেটাই ঘটুক না কেন, যে মুনাফা হোক বা সেটি বোনাস হোক বা যেটাই হোক না কেন, সেটি যেন অবশ্যই ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হয়, এটা কিন্তু এনশিওর করতে হবে। এরপরে দেখো ইমপ্লিমেন্টেশন অফ লেবার ল, অর্থাৎ আমাদের যে লেবার ল রয়েছে, এই লেবার ল এর কিন্তু দেখা যাবে যে আমরা জানি সাধারণত যে লেবারদের যে কোনো ধরনের অসন্তোষ বা লেবারদের যে কোনো ধরনের চাওয়া পাওয়া, এই জিনিসগুলো কিন্তু লেবার ল এর মাধ্যমে সেটি কিন্তু লেবার কোর্টে যায়, বা বিভিন্নভাবে সেটা মানে সেই ডিসপিউটগুলো কিন্তু সেগুলো এই মানে সলিউশনের চেষ্টা করা হয়। তাহলে সেক্ষেত্রে এই ট্রেড ইউনিয়ন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্যাট মিন একটা শ্রমিক না গিয়ে সেখানে যদি ট্রেড ইউনিয়ন যায়, তাহলে সেটি কিন্তু কোর্টের কাছে অনেক বেশি পাওয়ারফুল হবে, এবং এই বিচার পাওয়াটাও কিন্তু অনেকটা সহজ হবে, বা সলিউশন পাওয়াটাও কিন্তু অনেকটা সহজ হবে। তাহলে এই জন্য বলা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন অফ লেবার ল। এরকম ভাবে আমরা যদি আরো দেখি এক্সপেকটেশন অফ সেলফ এক্সপ্রেশন, আমরা এখানে বলছি যে আত্মপ্রকাশের যে স্বাধীনতা, অর্থাৎ একটা মানুষের ভিতরে যে অন্তর্নিহিত গুণ থাকতে পারে, হ্যাঁ, কিংবা শক্তি থাকতে পারে, স্ট্রেংথ আমরা যে বলছি যে স্ট্রেংথ থাকতে পারে, বা কোনো একটা অপরচুনিটি থাকতে পারে, তো বা কোনো একটা ফিলিংস থাকতে পারে, বা যে কোনো একটা আইডিয়া থাকতে পারে। তো এই জিনিসগুলো প্রতিষ্ঠানকে জানানো কিংবা প্রতিষ্ঠানকে যে অবহিত করা বা এগুলো প্রকাশের যে একটা সুযোগ সৃষ্টি পায়, এটা কিন্তু ট্রেড ইউনিয়নের মাধ্যমে পায়। এই জন্য এই ট্রেড ইউনিয়নের মানে একটা কর্মীদের যে একটা ক্রিয়েটিভিটি, এটা দেখানোর কিন্তু একটা স্কোপ তৈরি করে এই ট্রেড ইউনিয়ন। তো যাই হোক, এ ছিল আমাদের ইম্পর্টেন্স অফ ট্রেড ইউনিয়নের বিষয়বস্তু, অর্থাৎ আমরা আসলে ট্রেড ইউনিয়ন থেকে কি কি সুবিধা পেতে পারি বা ট্রেড ইউনিয়ন আসলে কেন গুরুত্বপূর্ণ। তো ফাংশনস অফ ট্রেড ইউনিয়ন, আমরা জানি যে আসলে কি কি মানে কাজ করে থাকে ট্রেড ইউনিয়ন। আমরা শুরুতে যদি এটাকে 4 ভাগে ভাগ করি তাহলে দেখবো ওয়েলফেয়ার ফাংশনস, অর্থাৎ অনেক সময় এটি কিন্তু কল্যাণমূলক বিভিন্ন কাজ করে থাকে। নেগোসিয়েশন ফাংশনস, অর্থাৎ এটা কিন্তু দেখবো যে সংগ্রামী যে কার্যকলাপ বলতে পারি আমরা, কিংবা যেটা আলোচনার ভিত্তিতে যে কার্যকলাপগুলি সম্পাদন করে সেটা করতে পারি। আরেকটা বিষয় দেখো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, এখানে রাজনৈতিক কিছু বিষয় যদি থাকে সেটি, এবং সবশেষে দেখো যে সোশ্যাল যে ফাংশন, অর্থাৎ যে সামাজিক যে কার্যকলাপ, সেটাও কিন্তু সম্পন্ন করা হয়। তো যাই হোক, এখন আমরা দেখবো যে আসলে ওয়েলফেয়ারের কথা যদি চিন্তা করি তাহলে ওয়েলফেয়ার কি হতে পারে। যেমন এখানে আমরা যদি বলি যে শিল্প, শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে এই ট্রেড ইউনিয়ন,
তাহলে এটি কিন্তু কর্মীর যে শিক্ষা এবং কর্মীর প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে তোলা হয়। তাহলে ট্রেড ইউনিয়ন এটার কিন্তু ফাংশন অন্যতম। একটি বিষয় সাধারণ শিক্ষার ব্যবস্থা, অর্থাৎ এখানে যে একাডেমিক যে শিক্ষা সেটারও কিন্তু ব্যবস্থা করে ট্রেড ইউনিয়ন। আবার যৌথ তহবিল গঠন করে, কোনো একটা কাজের জন্য কিন্তু যৌথ তহবিল গঠন করে, চিত্ত বিনোদনের ব্যবস্থা করে, কর্মীদের যে এন্টারটেইনমেন্ট সেই এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করতে পারে, এটা হচ্ছে ওয়েলফেয়ার মূলক, চিকিৎসার ব্যবস্থা করতে পারে, ধর্মীয় যে অনুষ্ঠান বা সেই অনুষ্ঠানগুলো পালনের জন্য সচেষ্ট হতে পারে বা সেখানে আর্থিক প্রণোদনা দিতে পারে, এবং বিমার অবস্থা অর্থাৎ বিমার যে ব্যবস্থা করতে পারে, যে বিমা আমরা জানি যে কর্মীরা ক্ষতিগ্রস্ত হলে যেন সেখান থেকে ক্ষতিপূরণ পায়, এজন্য কিন্তু বিমার ব্যবস্থা করতে পারে। আবার যে আমরা জানি যে আমরা যদি বলি যে সংগ্রামী যে জিনিসগুলো রয়েছে, অর্থাৎ নেগোসিয়েশন যে ফাংশনস রয়েছে, অর্থাৎ আলোচনার মাধ্যমে যে যে কাজগুলো করা যায়, যেমন আমরা বলতে পারি এখানে যে যৌথ দর কষাকষি, দ্যাট মিন যে কালেকটিভ বার্গেনিং হয়, সেখানে কিন্তু একটা কাজ করে। আবার অনেক সময় উপযুক্ত মজুরি, যে যেমন ন্যূনতম মজুরি কত হবে বা উপযুক্ত মজুরি কিন্তু আদায় করে নেয়। এরপরে কাজের যে শর্তাবলী সেগুলো অনেকটা সহজ করে বা সেই শর্তাবলী আগের কথা অনুসারে সেটি চলছে কি না চলছে সেই জিনিসটা নিশ্চিত করে। চাকুরির নিরাপত্তা নিশ্চিতের জন্য সেটা নেগোসিয়েশন হতে পারে, শোষণ এবং নির্যাতন বন্ধের কারণে নেগোসিয়েশন হতে পারে, এবং ব্যাপক যে শ্রমিক আন্দোলন সেই শ্রমিক আন্দোলন কিন্তু গড়ে তোলে অনেক সময়। তো যাই হোক, আমরা যদি রাজনৈতিক কার্যাবলীর কথা চিন্তা করি তাহলে অনেক সময় কিন্তু তারা রাজনৈতিক দল গঠন করে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। হ্যাঁ, আইনসভার মাধ্যমে কিন্তু শ্রমিকদের অনেক সময় দেখা যায় শ্রমিকদের প্রতিনিধি হিসেবে আইনসভার সদস্য মিলে, এরকমও ঘটনা ঘটতে পারে। তো সেক্ষেত্রে আবার তাদের কিন্তু স্বার্থ সংরক্ষণ রিলেটেড, সেটাও কিন্তু একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, যে তাদের স্বার্থ সংরক্ষণ হচ্ছে না, তারা হয়তো সেক্ষেত্রে ধর্মঘট করলো কিংবা তারা হয়তো ধীরে চলার নীতি অবলম্বন করলো, তাহলে সেক্ষেত্রে এটাও কিন্তু একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে। যে আর সামাজিক যে ফাংশন সেটা অনেক সময় দেখা যায় যে তাদের যে ট্রেড ইউনিয়ন কিন্তু ওইখানে ওই প্রতিষ্ঠানে কিন্তু বা প্রতিষ্ঠানের বাইরে দেখা যাবে যে বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপ করে না। কি বলবো, একটা শ্রমিকের একটা প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়ন দেখা গেল হয়তো বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় কিংবা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় যে মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ তাদেরকে কিন্তু সাহায্য করতে পারে। তো এই ধরনের ঘটনা ঘটে। কিংবা যেমন দেখা যায় যে হয়তো বিভিন্ন সামাজিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই সামাজিক প্রতিষ্ঠানগুলোতে কিন্তু দেখা যায় তারা কিছু সাহায্য সহযোগিতা করছে, বা হয়তো কোনো একটা মানে সেটা কর্মের সাহায্য সহযোগিতা হতে পারে, সেটা আর্থিক সাহায্য সহযোগিতা হতে পারে, বা হয়তো কোনো একটি আন্দোলনে তারাও হয়তো একাত্মতা প্রকাশ করলো, এরকম সোশ্যাল বিভিন্ন ফাংশনসে তারা কিন্তু অংশগ্রহণ করে থাকে। তো এই ছিল আমাদের ফাংশনস অফ ট্রেড ইউনিয়ন। এবারে আমি যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মেথডস অফ ট্রেড ইউনিয়ন। এখানে তোমরা জানো যে কিছু কিছু মেথড রয়েছে, যেমন আমরা প্রথমে বলছি আসলে উদ্দেশ্য অর্জন, আমরা কিন্তু দেখে এসেছি ট্রেড ইউনিয়নের কি উদ্দেশ্য, সেই ট্রেড ইউনিয়নের এই উদ্দেশ্যগুলো অর্জনের জন্য যে পদক্ষেপ বা যে পদ্ধতিগুলো অবলম্বন করা হবে সেগুলো কি। এখানে দেখো, অ্যাজ অ্যান এক্সিকিউটর অফ মিউচুয়াল অ্যাসুরেন্স অ্যান্ড ওয়েলফেয়ার, অর্থাৎ পারস্পরিক যে সহযোগিতা এবং যে কল্যাণ সাধনকারী যে প্রতিষ্ঠান হিসেবে কিন্তু ট্রেড ইউনিয়ন কাজ করে। অর্থাৎ দেখা যাবে যে এটা কিন্তু সদস্যদের বীমা করে দিবে, সদস্যদের পরিবারের জন্য কিন্তু বিভিন্ন কল্যাণমূলক কাজ করবে। তো এটার মাধ্যমে কিন্তু তারা এই যে এক্সিকিউটর অফ মিউচুয়াল অ্যাসুরেন্স অ্যান্ড ওয়েলফেয়ার হিসেবে তারা কাজ করে। আবার অ্যাজ কালেকটিভ বার্গেনিং এজেন্ট, তারা কিন্তু এটা পদ্ধতিতে আগায় যে যৌথ দর কষাকষি যে প্রতিনিধি সিবিএ, এই সিবিএ হিসেবে কিন্তু তারা কাজ করে, বা সিবিএ হিসেবে এটাও কিন্তু একটা এই উদ্দেশ্য পূরণের একটা পদ্ধতি। এরপরে অ্যাজ লিগাল ইনস্টিটিউশন, অর্থাৎ আমরা যদি বলি যে যৌথ দর কষাকষি যদি সেক্ষেত্রেও না হয় তাহলে সেক্ষেত্রে যেন তারা আদালতের শরণাপন্ন হতে পারে, এবং শ্রম আইন অনুসারে বা লেবার ল অনুসারে তারা যেন বিভিন্ন ধরনের মানে পরিত্রাণ পায়, বা সেক্ষেত্রে যেন তারা তাদের স্বার্থ সংরক্ষণ করতে পারে। এ ধরনের যাবতীয় বা মানে আমাদের যে আইনের যে বিধিবদ্ধ পদ্ধতি হিসেবে তারা, এটাও কিন্তু একটা পদ্ধতি, এবং এদিকেও তারা চায়। আর অ্যাজ এ পলিটিক্যাল ইনস্টিটিউশন অফ ওয়ার্কার, দ্যাট মিন এখানে এই যে শ্রমিক সংঘ কিন্তু এই কার্যক্রমের, যেমন ধর্মঘট, একটু আগে যে কথাটি বললাম যে বিভিন্ন ধরনের কার্যক্রম, ধর্মঘট বা ধীরে চলা নীতি বা কর্ম বন্ধ করা, বা হয়তো অন্য প্রতিষ্ঠানের শ্রমিকদের সাথে একাত্মতা প্রকাশ করা, এ যাবতীয় কাজে কিন্তু এই তারা
এই রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে কিন্তু তারা অগ্রণী ভূমিকা পালন করে, বা এটাও কিন্তু তাদের একটা দাবি দেওয়া উত্থাপনের এটা একটা পদ্ধতি বলা যেতে পারে। আচ্ছা, এই ছিল আমাদের পদ্ধতির কথা। আমরা যদি তারপরে দেখি থিওরিজ অফ ট্রেড ইউনিয়ন, এখানে বলা হচ্ছে যে থিওরিগুলো আসলে কি কি হতে পারে। দেখো প্রিয় শিক্ষার্থী, যে থিওরি বলতে আমরা কিন্তু বুঝি তত্ত্ব। আসলে ট্রেড ইউনিয়নের তত্ত্বের কথা যদি আমরা আসি, তাহলে সবার আগে যে নামটা আসবে সেটা হচ্ছে মার্কস, অর্থাৎ মার্কসীয় তত্ত্ব। আসলে এই তত্ত্বে কিন্তু যে মানে মানে যে সংগ্রামের উপর ভিত্তি করে এই ট্রেড সমূহকে কিন্তু একটা সংগ্রামী রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এবং তাছাড়া যে ট্রেড ইউনিয়ন, এই ট্রেড ইউনিয়নকে তখন বিপ্লবী রাজনৈতিক সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এবং এখানে মালিক পক্ষ থাকবে এবং শ্রমিক পক্ষ থাকবে। এই মালিক এবং শ্রমিকের মধ্যে যে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার থাকবে, এই ব্যাপারে প্রত্যক্ষ বিরোধ পরিলক্ষিত হবে এবং স্বাভাবিক ব্যাপার বিরোধ তো থাকবেই। এবং আমরা সবাই জানি যে মালিক এবং মালিক পক্ষকে কিন্তু শোষণ শ্রেণী এবং শ্রমিক পক্ষ কিন্তু শোষিত শ্রেণী হিসেবে বিবেচনা করা হতো এই মার্কসিয়ান থিওরিতে। এবং আরো একটা বিষয় সেটি হচ্ছে যে এটা প্রায় 1847 সালে যে কমিউনিস্ট যে ইস্তাহার বা কমিউনিস্ট পার্টির যে ইস্তাহার, এটার যখন মানে প্রকাশ হলো, তখন কিন্তু এই তত্ত্বটি বিশ্বের বিভিন্ন স্থানে এটা কিন্তু আলোড়ন সৃষ্টি করেছিল। এবং মার্কসীয় তত্ত্বে আরো উল্লেখ করা হয় যে শ্রমিকেরা যে সংঘবদ্ধভাবে ট্রেড ইউনিয়ন গঠনপূর্বক যে আমরা যে বুর্জুয়া মালিক যেটাকে আমরা বলি, সেটার উপরে কিন্তু প্রভাব বিস্তার করতে সক্ষম। তাহলে এটা কিন্তু হচ্ছে মানে মার্কসীয় একটা থিওরি যে ট্রেড ইউনিয়ন করলে এই ঘটনাগুলো ঘটতে পারে। এবারে দেখো গান্ধিয়ান থিওরি যেটা আমরা বলতেছি, অর্থাৎ মার্কসের যে তত্ত্ব, এই তত্ত্বের বিপরীতে ভারতের যে মহাত্মা গান্ধী ছিলেন, যাদেরকে জনক বলা হয় ভারতের, তো তিনি মত প্রকাশ করেন যে যদি শ্রমিকেরা ট্রেড ইউনিয়নের মাধ্যমে সংঘবদ্ধ থাকে, তবে এখানে বলা থাকে যে তারা প্রতিষ্ঠানের সম্পদ এবং অন্যান্য যে সুবিধাদি রয়েছে এটা যদি একটা উল্লেখযোগ্য অংশের মানে মালিক হতে পারেন। উনি কিন্তু আবার অ্যাড করে গেলেন যে যদি শ্রমিকরা ট্রেড ইউনিয়নের মাধ্যমে সংঘবদ্ধ থাকে, তবে তারা প্রতিষ্ঠানের যে সম্পদ এবং প্রতিষ্ঠানের অন্যান্য সুবিধা এটার একটা উল্লেখযোগ্য অংশের মালিক হতে পারবেন। এবং তিনি কিন্তু এই ট্রেড যে ইউনিয়ন এগুলোকে কিন্তু বিপ্লবী ভূমিকার চেয়ে মানে সংস্কারমূলক ভূমিকা পালনের জন্য বেশি মত প্রকাশ করলেন এবং শ্রেণী সংগ্রামের যে বিষয় সেটি কিন্তু সম্পূর্ণভাবে এড়িয়ে গেলেন। তো যাই হোক, আর 3 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি থিওরি। অর্থাৎ এখানে এই প্রবক্তার যিনি এই মতামতের ভিত্তিতে ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি থিওরি, এখানে বলা হচ্ছে যে শিল্পক্ষেত্রে আসলে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য শ্রমিকদের যে ব্যবস্থাপনায় অংশগ্রহণ, এই জিনিসটা বলা হচ্ছে, যেটা আমরা পরবর্তীতে পারসেপটিভ ম্যানেজমেন্ট বলে থাকি, পার্টিসিপেটিং ম্যানেজমেন্ট বলে থাকি। তো এবং শিল্পীয় যে গণতন্ত্র, এই গণতন্ত্রের যে বিষয়টি অধিকতর ফলপ্রসূ। এখানে বলা হচ্ছে যে যেটা আমরা গণতন্ত্র বলতে পারি, বা যেটা আমরা মানে ব্যবস্থাপনায় যে অংশগ্রহণের ভিত্তিতে যেটা ব্যবস্থাপনা সেটি বলতে পারি। তো এখানে এটা কিন্তু অধিকতর ফলপ্রসূ এবং এটা কিন্তু হচ্ছে শিল্পীয় গণতন্ত্র মতবাদ, এবং এটার জন্য এটাকে ইংরেজিতে বলে ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি থিওরি। এবং এই যে তত্ত্ব, এই তত্ত্বটা কিন্তু দ্বিপাক্ষিক যে আলোচনার পাশাপাশি অনেক সময় কিন্তু ত্রিপাক্ষিক আলোচনার উপরে বেশি জোর দেয়, এবং ত্রিপাক্ষিক আলোচনা হতে পারে। এবং এই প্রক্রিয়াতে মনে করা হয় যে ত্রিদলীয় যে বৈঠক, সেই বৈঠকটা কিন্তু হবে বাস্তবসম্মত এবং এখানে একটা মিডলম্যান থাকবে এবং মিডলম্যান কিন্তু এই বার্গেনিং এর একটা মানে সমঝোতায় আনার চেষ্টা করবেন বা এটাকে সলিউশন করার চেষ্টা করবেন। তো যাই হোক, এই ছিল আমাদের থিওরির কথা। আমরা দেখলাম যে আসলে এই জিনিসগুলো হয়েছে। এরপরে দেখো রিজেন্সের দিকে যাও। রিজেন্স ওয়াই ওয়ার্কার্স জয়েন ট্রেড ইউনিয়ন। তো এখানে দেখো যে রিজেন্স ফর ওয়ার্কার্স টু জয়েন ট্রেড ইউনিয়ন, এখানে আমরা বলতে পারি যে আমরা দেখতে পারি যে আসলে শ্রমিকরা আসলে কেন ট্রেড ইউনিয়নে যোগ দেয়, এটা হচ্ছে ইনক্রিজ বার্গেনিং পাওয়ার, জব সিকিউরিটি, মোর ইনকাম, এই জিনিসগুলো হয়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো যে রিজেন্স ওয়াই ওয়ার্কার্স জয়েন ট্রেড ইউনিয়ন আসলে কেন যোগ দেয়। এই ট্রেড ইউনিয়ন যোগ দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে ইনক্রিজ বার্গেনিং পাওয়ার, অর্থাৎ যৌথ দর কষাকষির যে ক্ষমতা, সেই ক্ষমতাটা যেন বৃদ্ধি পায়। এরপরে দেখো চাকরির যে সিকিউরিটি বা জব সিকিউরিটি সেটি যেন নিশ্চিত করা যায়, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। আবার মোর ইনকাম,
অর্থাৎ প্রতিষ্ঠানের যদি দেখা যায় যে যেমন ধরো ওভার টাইম, বেতন, মজুরি, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা বা অন্যান্য ভাতা বা উৎসব ভাতা, বোনাস, এই জিনিসগুলো যদি সবকিছুর ব্যবস্থা করা থাকে কোনো একটা প্রতিষ্ঠানে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কর্মীদের ইনকাম বাড়বে। আর শ্রমিক সংঘ কিন্তু যদি মানে দর কষাকষির মাধ্যমে তো এটি করা হয়, আর এই জন্যই কিন্তু কর্মীরা শ্রমিক সংঘে যোগ দেয়, যাতে করে এই জিনিসগুলো তারা পায়। এবং ইমপ্লিমেন্টেশন অফ লেবার লস প্রপারলি, অর্থাৎ এখানে যে লেবার ল থাকে, এই যেটা আমরা শ্রম আইন বলি, এই শ্রম আইনের যেন প্রপার ইমপ্লিমেন্টেশন হয়। এবং মানে আমাদের যে শ্রম আইন, শিল্প আইন বা শিল্প সম্পর্ক আইন, এই যে আইনগুলো রয়েছে, এই আইনগুলোর যেন সেবা পায়, এবং যারা নিয়োগকারী তারা যেন কোনো ধরনের বিপরীত কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারে, এবং শ্রমিকরা যেন তাদের অধিকার আদায় করতে পারে, এজন্য কিন্তু শ্রমিকেরা এই ট্রেড ইউনিয়নে যোগ দেয়। এবং আরেকটা বিষয় দেখো, যে অপরচুনিটি ফর সাবমিশন অফ ওয়ার্কার্স অপিনিয়ন টু দ্য এমপ্লয়ার্স, এদের যে অভাব অভিযোগ শ্রমিক কর্মীদের, এই শ্রমিক কর্মীদের অভাব অভিযোগ যেন শ্রমিক যারা নিয়োগ করেছে বা যারা নিয়োগকর্তা, এরা যেন জানতে পারে, এবং এটার যেন এক্সপোজ করার একটা সুযোগ থাকে। তো এটাকে এই জন্য বলা হচ্ছে যে শ্রমিক সংঘরা যদি কোনো একটা শ্রমিক সংঘের মধ্যে থাকে, তাহলে কিন্তু সে তার সুযোগ সুবিধাগুলো বলতে পারবে। এজন্য কিন্তু এই ওয়ার্কারেরা কিন্তু আমাদের এই ট্রেড ইউনিয়নে কিন্তু যোগ দেয়। এবং সর্বোপরি ইকোনমিক, সোশিও ইকোনমিক বলতে পারি আমরা, যে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট কিন্তু সাধিত হয়, এবং বাসস্থান, যাতায়াত, চিকিৎসা, শিক্ষা সহ এই যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেই মজুরি এবং বেতনের উপরে কিন্তু এটার চাপ কমে। অর্থাৎ এখানে যে ইকোনমিক ডেভেলপমেন্ট, হয়তো বাসস্থানের সুবিধা দেওয়া হলো বা যাতায়াতের সুবিধা দেওয়া হলো, চিকিৎসা বা শিক্ষার সুযোগ সুবিধা দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু চাপ কমে। আর এই সুবিধাগুলো তারাই সাধারণত ভোগ করে যারা ট্রেড ইউনিয়নের থাকে তারা। তো ট্রেড ইউনিয়নের এটাই ছিল বিষয়। এবং রিকগনিশন অর পার্টিসিপেশন বলা হচ্ছে, অর্থাৎ এখানে দেখবে যে ব্যবস্থাপনার যে নীতি এবং যে নির্দেশ বা প্রণয়ন যখন হবে, তখন কিন্তু শ্রমিকদের যে অংশগ্রহণ, সে অংশগ্রহণ এবং শ্রমিকদের যে স্বীকৃতি স্বরূপ পুরস্কারের বিভিন্ন ব্যবস্থা করা, এটা শ্রমিক সংঘের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। এবং শ্রমিক সংঘের মাধ্যমে কি হয়, শ্রমিকেরা কিন্তু তাদের যে কাজের স্বীকৃতি, এই কাজের স্বীকৃতির ব্যাপারে কিন্তু ব্যবস্থাপনার সাথে অনেক সময় দর কষাকষি করতে পারে। তাহলে সেক্ষেত্রে এই যে তাদের অংশগ্রহণ এবং তাদের যে একটা স্বীকৃতি, তাদের যে একটা মর্যাদা, এই জিনিসটির জন্য কিন্তু শ্রমিক কর্মীরা ওই ট্রেড ইউনিয়নে যোগ দেয়। এবং অনেক ক্ষেত্রে কম্পালসারি করা হয়, আমরা দেখতে পাচ্ছি যে কম্পালসারি অর্থাৎ বাধ্যবাধকতা করা হয়, অর্থাৎ এমন একটা পরিবেশ বিরাজমান থাকে যে শ্রমিকদের কোনো না কোনো শ্রমিক সংঘে তাদেরকে যোগদান করতে হবে। তো সেক্ষেত্রে অনেক ধরনের শ্রমিক সংগঠন থাকে একটা প্রতিষ্ঠানে, একটাই থাকে তা না, কিন্তু সেক্ষেত্রে যে চাকুরির নিরাপত্তার যে খাতিরে শ্রমিকেরা কিন্তু এই যে কোনো একটা ট্রেড ইউনিয়নে তারা কিন্তু যোগ দেয়, এবং অনেকটা বাধ্য হয়ে যোগ দেয়। এবং আমরা যদি বলি ইন্ডাস্ট্রিয়াল পিস, তাহলে দেখা যাবে যে তিনটা পক্ষ, শ্রমিক, মালিক, ব্যবস্থাপনা, এই পক্ষগুলো দূর করতে, যে দ্বন্দ্বগুলো থাকবে সেই দ্বন্দ্বগুলো দূর করে একটা শিল্প শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে শ্রমিক সংঘ কাজ করে থাকবে, সেজন্য এই তাদের মাধ্যমেই তো অনেক সময় দাবি আদায় করা যায়, এবং মালিক পক্ষ শ্রমিক পক্ষের মাধ্যমে কিন্তু যে সাধারণ শ্রমিকদের যে অভাব অভিযোগ, সেটা সম্পর্কে কিন্তু ব্যবস্থাপনার কাছে সেই জিনিসগুলো তুলে ধরা হয়। আর সেজন্য অনেক সময় দেখা যায় যে শ্রমিকেরা ট্রেড ইউনিয়নে যোগ দিতে চায়। এই সবকিছু মিলিয়ে অর্থাৎ সর্বোপরি আমরা বলতে পারি, আবার আরেকটা বিষয় চিন্তা করা যেতে পারে, ফ্রি ফ্রম এক্সপ্লয়টেশন। আমরা এটা বলেছি যে অনেক সময় শোষণ থেকে মুক্তি, এরকম বলা যেতে পারে, বা অনেকটা গ্যাঞ্জাম ফ্রি বলা যেতে পারে। তো এই শোষণ থেকে মুক্তির সময়ে দেখা যাবে যে পুঁজিবাদী যে সমাজ, সেই সমাজে কিন্তু আসলে শ্রমিকদেরকে শোষণের করার অনেকটা মানসিকতা লক্ষ্য করা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে। তো তখন এই যদি শ্রমিক সংঘ থাকে, যদি শ্রমিকেরা ইউনাইটেডলি এই শ্রমিক সংঘটা তৈরি করে এবং তাদের দাবি দফা যদি উত্থাপন করে এবং সবাই যদি একতাবদ্ধ থাকে, তখন কিন্তু ব্যবস্থাপনা একটা চাপে থাকে। আর এজন্য এই প্রত্যেকটা শ্রমিক কিন্তু চায় যে কোনো না কোনো শ্রমিক সংঘের সঙ্গে তারা থাকবে। এবং এটা অবশ্যই এখানে রাজনৈতিক হস্তক্ষেপ থাকে অনেক সময়, এবং যদি রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে এবং যদি সবাই এই শ্রমিক সংঘটা যদি শ্রমিকদের ভালো মন্দ ভালো দিকগুলো চিন্তা করে বা বিবেচনায় নিয়ে যদি সামনে এগিয়ে যায়, তাহলে অবশ্যই শ্রমিক সংঘ কিন্তু তোমার হচ্ছে যে সাফল্যের মুখ দেখবে, এটাই সবাই জানে। কিন্তু আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে শ্রমিক সংঘগুলো কিন্তু খুব একটা শক্তিশালী নয়,
এখানে মালিক পক্ষই কিন্তু অনেক বেশি শক্তিশালী, কেননা আমরা সবাই জানি শ্রমিক যেখানে সহজলভ্য সেখানে কিন্তু শ্রমিক সংঘ খুব একটা কাজে দেয় না, বা খুব একটা সংঘবদ্ধ বা খুব একটা স্ট্রং হওয়ার কিন্তু সুযোগ পায় না। তো যাই হোক, আজকের এই আলোচনা ছিল আমাদের এ পর্যন্তই। তো আমরা এই জিনিসটি আলোচনা করার চেষ্টা করলাম, এবং সব শেষের যে বিষয়টি ছিল, দেখো যে ডিটারমিনেন্টস অফ ওয়ার্কার্স পার্টিসিপেশন ইন ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটিস, এখানে আসলে এগুলো তুমি মানে অনায়াসে বুঝতে পারবে। এডুকেশন অ্যান্ড কনসিয়াসনেস, ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল অ্যান্ড সাইজ অফ ওয়ার্কিং ক্লাস, রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্য স্টেট, এই কম্পিটেন্ট অ্যান্ড অনেস্ট লিডারশিপ অফ ট্রেড ইউনিয়ন, অ্যাক্টিভিটিস অফ ট্রেড ইউনিয়ন, নেচার অফ ম্যানেজমেন্ট, এই সব জিনিসগুলো কিন্তু ছিল। এটা কিন্তু এই জিনিসগুলো আমাদের যে মানে নির্ধারক বলা হচ্ছে, যে আমরা আসলে ওয়ার্কার্স যে পার্টিসিপেশন ইন ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটিস, অর্থাৎ ট্রেড ইউনিয়নের যে কর্মকাণ্ড সেখানে যে পার্টিসিপেশন করবে, এটার একটা ডিটারমিনেন্ট নির্ধারক কথা কিন্তু বলা ছিল, যে এই জিনিসগুলো নির্ধারণ করে যে এই জিনিসগুলো থাকলে তারা হয়তো ট্রেড ইউনিয়নের অংশগ্রহণের সুযোগ পাবে। তো যাই হোক, আজকের এই ট্রেড ইউনিয়ন নিয়ে আমরা অনেক কথা বললাম। তো আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছো, এবং তোমরা এর পাশাপাশি যদি বই দেখো তাহলে আরো বেশি ভালো বুঝতে পারবে। তো তোমাদের জন্য অবশ্যই শুভকামনা রইল, এবং আজকে যারা তোমরা এই ক্লাসটি দেখলে তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে।